সাম্য প্রতিষ্ঠা করতে অর্থাৎ রাইট টু ইকুয়ালিটি নিশ্চিত করতে সংবিধানে সংরক্ষণের ব্যবস্থা করার কথা বলা হয়। 1950 সালে সংবিধান যখন প্রতিষ্ঠা করা হয় তখন শিক্ষাক্ষেত্রে সংরক্ষণ নিয়ে প্রথমে কোনো স্পষ্ট বিধান ছিল না। পরবর্তী সময়ে চম্পাকন দুরাইজন মামলায় ফার্স্ট অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1951 সালে আমরা দেখি আর্টিকেল 15(4) যুক্ত করা হয়, যা শিক্ষায় সংরক্ষণের কথা বলে। তারপরে আর্টিকেল 16(4) যুক্ত হয়, যেখানে চাকরিতে সংরক্ষণের কথা বলা হয়। তারপরে আমরা কিছু আর্টিকেল দেখে নিই, যেমন আর্টিকেল 341, আর্টিকেল 342। এই আর্টিকেল 341-42 এর মাধ্যমে এসসি ও এসটি এর সংজ্ঞা নির্ধারণ হয়, বিশেষত প্রেসিডেন্ট এই নির্ধারণটা করে থাকেন। তারপরে আমরা দেখব আর্টিকেল 338, এখানে ন্যাশনাল কমিশন ফর এসসি এন্ড এসটি এর ক্ষমতা ও দায়িত্ব নিয়ে আলোচনা করা আছে। তো এর মূল উদ্দেশ্য একটাই, যেন সাম্য প্রতিষ্ঠা করা যায়। সংরক্ষণ কোনো দয়া বা অনুগ্রহ নয়, এটি একটি সামাজিক ন্যায় বিচার করার সুরক্ষামূলক ব্যবস্থা, যাতে সবাই একসাথে সমান তালে এগিয়ে যেতে পারি। এবার আমরা দেখব সংরক্ষণে মেরিট ভার্সেস সোশ্যাল জাস্টিস। এখানে কিছু বিতর্ক ও আলোচনা ও বিশ্লেষণ দেখব। এখানে দুইটি ছবি আমরা দেখতে পাচ্ছি। তো যারা ঐতিহাসিকভাবে বঞ্চিত, প্রজন্মের পর প্রজন্ম ভালো কোনো স্কুল পায়নি, কলেজ পায়নি, পুষ্টি পায়নি, এবং তাদের সঙ্গে এই আভিজাত্যপূর্ণ শ্রেণীর প্রার্থীর পারফরমেন্স তুলনা করা একেবারেই অন্যায্য। এখন একটা জিনিস আমাদের বলতেই হয় যে একটা গ্রামের যারা দরিদ্র ছাত্রী, যে সাধারণত ভালো সুযোগ সুবিধা পায়নি, সে যদি বৈষম্যের সাথে লড়াই করার পরেও 60% নম্বর পায়, আর অন্যদিকে শহরের নামি স্কুলে পড়া উচ্চ বর্ণের ধনী ছাত্রী যদি সুযোগ পেয়েও 90% নাম্বার পায়, তাহলে কাগজে দেখে মনে হতে পারে এই স্টুডেন্টটা বেশি মেধাবী। বাস্তবে প্রথম জনের প্রয়াস ও সামর্থ্য কোনো অংশে কম নয়, বরঞ্চ বেশি বলা যেতে পারে, কেননা সে তার প্রতিকূলতাকে অতিক্রম করে পেরিয়ে এসেছে। এখানে সংরক্ষণ সেই গ্রামীণ ছাত্রীর জন্য বিশ্ববিদ্যালয়ে একটা আসন সংরক্ষিত করে তাকে উঠে আসার আরেকটা সুযোগ দিয়ে দেয়। তাই সুপ্রিম কোর্ট নিজেই বলেছে, মেরিট শুধুই পরীক্ষার নম্বর নয়, বৈষম্য জয় করার ক্ষমতাও একটা মেরিটের অংশ। এবার আমরা সুপ্রিম কোর্টের সম্মানীয় প্রধান বিচারপতি বি.আর. গবাইয়ের সাম্প্রতিক বক্তব্যের হাইলাইটস ও গুরুত্ব দেখব। সবার প্রথমে আমরা একটু পরিচয় জেনে নিই। বিচারপতি ভূষণ আর গবাই বর্তমানে ভারতের 52তম প্রধান বিচারপতি, এবং তিনি দেশের প্রথম বৈধ বিচারপতি, অর্থাৎ ডক্টর আম্বেদকরের অনুকরণে পরিবার সহ হিন্দু ধর্ম ত্যাগ করে বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন, অর্থাৎ নিও বুদ্ধিস্ট সম্প্রদায়ের একজন সদস্য। তারপরে আমরা দেখব তিনি স্বাধীন ভারতের দ্বিতীয় দলিত প্রধান বিচারপতি। প্রথমটি ছিলেন কেজি বালাকৃষ্ণন। তার বাবা আর.এস. গবাই 1956 সালে আম্বেদকরের সাথে বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন। তাই বিচারপতি গবাইয়ের মধ্যে শক্তিশালী আম্বেদকর লেগেসি কাজ করে। আম্বেদকরের চিন্তাধারায় অনুপ্রাণিত হয়ে আইনের পেশায় আসার কথাও তিনি বলেছেন, যাতে আইনের মাধ্যমে দলিতদের আপলিফটমেন্ট সম্ভব হয়। এখন সাম্প্রতিক মন্তব্য, উনাকে উনার ল্যান্ডমার্ক জাজমেন্টের জন্য জানা যায়। উনি অনেক ল্যান্ডমার্ক জাজমেন্ট দিয়েছেন। তো তার সাম্প্রতিক কিছু মন্তব্য আমরা দেখব। কিছুদিন আগে এক শুনানিতে বিচারপতি গবাই স্পষ্টভাবে বলেন, সাংবিধানিক পদগুলিতে যেমন রাষ্ট্রপতি, রাজ্যপাল, প্রধান বিচারপতি ইত্যাদি পদগুলিতে সরাসরি কোটা চালু করা যায় না। এই পদগুলিতে নিযুক্তি মেরিট ও ক্যাপাবিলিটি অনুযায়ী হওয়া উচিত। এরপর দেখব ক্রিমিলেয়ার নিয়ে আলোচনা। সম্প্রতি 2024 সালে এসসি সাব ক্লাসিফিকেশন মামলায় তিনি সুপারিশ করেন যে যেভাবে ওবিসিদের ক্রিমিলেয়ার ভাগ করা হয়, অনুরূপভাবে এসসি এসটিদেরও ক্রিমিলেয়ারে বহাল রাখা উচিত। উনি নিজেও একটা দলিত বিচারপতি হয়েও উনি নিজেই এই কথাটি বলেন। আবার কাশ্মীরে যে সন্ত্রাসী হামলা হয়েছিল, বিচারপতি গোবাই সেই বিচারালয়ে 2 মিনিট নীরবতা পালনের উদ্যোগ নেন এবং বলেন, দেশ যখন বিপদে থাকে সুপ্রিম কোর্ট তখন নিষ্পৃহ থাকতে পারে না। এ থেকে ক্লিয়ারলি বোঝা যায় তিনি একদিকে সামাজিক ন্যায় বিচারের পক্ষে, আবার রাষ্ট্রীয় নিরাপত্তা ও শৃঙ্খলার প্রশ্নেও তিনি সক্রিয় মনোভাব সম্পন্ন। এবার আমরা দেখব সুপ্রিম কোর্টে সংরক্ষণ না থাকা কিছু ঐতিহাসিক তথ্য। স্বাধীনতার পর আইনসভা, প্রশাসন ও শিক্ষা ক্ষেত্রে সংরক্ষণের ব্যবস্থা চালু হলেও বিশেষ করে বিচার বিভাগ, উচ্চ আদালত সমূহ যেমন হাইকোর্ট, সুপ্রিম কোর্ট তার আয়ত্তার বাইরে থেকে গেছে। বাস্তবে সম্প্রতি সময় আমরা দেখব সুপ্রিম কোর্ট বা হাইকোর্টের যে স্টাফ, সেই স্টাফগুলিকে রিক্রুটমেন্ট করার সময় তাদের মধ্যে কোটা সিস্টেম চালু করা হয়েছে, অর্থাৎ এখন এসসি এসটি ওবিসি ক্যাটাগরিতেও তাদের মধ্যে রিক্রুটমেন্ট হয়। 2023 সালের এক পরিসংখ্যানে দেখা গেছে সুপ্রিম কোর্টে এখন পর্যন্ত, অর্থাৎ 1950 থেকে 2023 পর্যন্ত মোট 50 জনের মতো এসসি বিচারপতি নিয়োগ পেয়েছেন। টোটাল 250 জনের মধ্যে এসটি মাত্র 1 জন, আর ওবিসি ও সংখ্যালঘু মিলিয়ে খুব কম। বিপরীতে উচ্চবর্ণ যেমন জেনারেল ক্যাটাগরি, বিশেষত ব্রাহ্মণ, সাধারণভাবে অনেক বেশি প্রাধান্য পেয়েছে। যেমন সম্প্রতি ডেটা অনুযায়ী 33 জনের বর্তমানে কর্মরত বিচারপতির মধ্যে 12 জন ব্রাহ্মণ, আর অন্যদিকে এসসি এসটি মাত্র 4 জন। এবার আমরা দেখব ডক্টর বি.আর. আম্বেদকরের সংরক্ষণ বিষয়ক দর্শন। তো উনার দর্শন কি ছিল? ভারতের সংবিধান প্রণেতা ডক্টর বি.আর. আম্বেদকর উনি নিজেই সংরক্ষণের স্থপতিদের একজন। তিনি ডিপ্রেসড ক্লাসদের রাজনৈতিক ও প্রশাসনিক অংশগ্রহণ সুনিশ্চিত করতে নিজেই সংরক্ষণের দাবি তুলেছিলেন।
আমাদের মধ্যে একটা জনপ্রিয় ধারণা রয়ে গেছে যে আম্বেদকর সংরক্ষণ মাত্র 10 বছরের জন্য চেয়েছিলেন। এটি পুরোপুরি সত্য নয়। আসলে সংবিধানে লোকসভা ও বিধানসভায় এসসি ও এসটি আসন সংরক্ষণ 10 বছরের জন্য রাখা হয়েছিল, পরে বারবার এটি বেড়েছে। এটি আম্বেদকর নিজেরও মত ছিল যে সময়সীমা যদি প্রয়োজন হয় তাহলে বাড়ানো হবে। আবার তিনি এও বলেছেন যে সংরক্ষণ জাত পাতের বিলোপ ঘটানোর একটি মাধ্যম মাত্র। একবার সুযোগ পেয়ে গেলে দলিত পিছিড়ারা প্রমাণ করবে যে তারা সমান যোগ্য। এর ফলে ধীরে ধীরে সামাজিক ভেদাভেদ কমবে এবং একদিন কোঠার প্রয়োজন ফুরিয়ে যাবে। ডক্টর বি আর আম্বেদকর আরো সতর্ক করেছেন যে সংরক্ষণ যেন অযোগ্যদের আশ্রয়স্থল না হয়ে যায়। এবার আমরা দেখব সংরক্ষণকে কে কিভাবে ব্যবহার করছে। গত কয়েক দশকে সংরক্ষণের সুফলে বহু পরিবার দরিদ্র থেকে মধ্যবিত্ত ও উচ্চবিত্ত স্তরে এসে গেছে। বিশেষ করে কিছু এসসি এসটি ওবিসি পরিবার প্রজন্মের পর প্রজন্ম ধরে এই সুবিধা পাচ্ছেন। উদাহরণস্বরূপে যদি দেখা যায় তাহলে একটি দলিত তরুণ 1980-র দশকে এসসি কোটায় যদি সরকারি চাকরি পেয়ে তার পরিবারকে দরিদ্র কোটা থেকে তুলে ধরেছেন, তার সন্তানরা শহরে ভালো পড়াশোনা করে পুনরায় এসসি কোটাতেই মেডিকেল বা ইঞ্জিনিয়ারিং এ ভর্তি হয়েছে। এরপর তার নাতিকেও আবার রিজার্ভেশন ক্যাটাগরিতে আইএএস বা অ্যাডভোকেট হচ্ছেন। এইভাবে একটা পরিবার 3 প্রজন্ম ধরে সংরক্ষণের এই সুবিধা পেয়ে চলছে। এরপরে আমরা দেখব এসসি এসটিদের মধ্যে সাব ক্লাসিফিকেশনের প্রয়োজনীয়তা ও বর্তমান বিতর্ক। এখানে কিছু সমস্যার দিকে আমরা একটু চোখ দিব। এসসি এসটি ক্যাটাগরির ভিতরেও বহু ভিন্ন জনগোষ্ঠী রয়েছে এবং সবার অবস্থা কিন্তু সমান নয়। বহু বছর ধরে দেখা গেছে কিছু নির্দিষ্ট শক্তিশালী এসসি গোষ্ঠী অঞ্চল বা সংখ্যা অনুযায়ী তুলনামূলকভাবে উন্নত, তারা সংরক্ষণের বেশিরভাগ সুফল পেয়ে গেছে, আর কিছু জাতি অতি পিছিয়ে পড়া দলিত বা উপজাতি গোষ্ঠী প্রায় উপেক্ষিত রয়ে গেছে। আগে সুপ্রিম কোর্ট ইভি চেন্নাই 2004 মামলায় রায় দিয়েছিল যে রাজ্য সরকার এসসি তালিকার ভেতরে আর আলাদা করে ভাগ করতে পারবে না। তবে সাম্প্রতিক রায়ে আমরা লক্ষ্য করব অবশেষে আগস্ট 2024-এ সুপ্রিম কোর্টের একটা 7 সদস্যের বেঞ্চ ঐতিহাসিক রায় দেয় 6-1 সংখ্যাগরিষ্ঠ মতে যে রাজ্যগুলো এসসি এসটি ক্যাটাগরিতে সাব ক্লাসিফিকেশন করতে পারবে, যার ফলে 2004 সালের যে রায় ছিল এই রায়টি বাতিল হলো এবং বিচারপতিরা উল্লেখ করে বলেন যে এটা সংবিধানের বিরুদ্ধে নয়, বরং ন্যায়ের স্বার্থে অসমানের মাঝে ভেদ করার জন্য অত্যন্ত প্রয়োজনীয়। এখন আমরা দেখব 1992 সালের ইন্দিরা সাহনি কেস, অর্থাৎ ওবিসি রিজার্ভেশন ও ক্রিমি লেয়ারের ধারণা। 1990 সালে কেন্দ্র সরকার মন্ডল কমিশনের সুপারিশ মতে কেন্দ্রীয় চাকরিতে 27% ওবিসি সংরক্ষণ চালু করে এবং এই নীতির বিরুদ্ধে করা মামলাই ইন্দিরা সাহনি ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া 1992 নামে পরিচিত। সুপ্রিম কোর্টের 9 সদস্যের বেঞ্চে ঐতিহাসিক রায় দেন যে ওবিসি সংরক্ষণ সাংবিধানিকভাবে বৈধ, তবে কিছু গুরুত্বপূর্ণ শর্ত সহ। এখন আমরা এখানে কয়েকটা জিনিস জানবো। ক্রিমি লেয়ার কি? তো এই রায়ে আদালত বলে যে যেসব পিছিয়ে পড়া শ্রেণীর মানুষ বাস্তবে আগে থেকে এগিয়ে গেছেন, যেমন উচ্চ আয়, সামাজিকভাবে প্রতিষ্ঠিত, তো তাদের সংরক্ষণের আয়তা থেকে বাদ দিতে হবে। বর্তমানে 8 লক্ষ বা তার বেশি আয়ের ওবিসিদের ক্রিমি লেয়ার ধরে কোঠার সুবিধা আর দেওয়া হয় না। তারপরে 50% সীমা, যেমন ইন্দিরা সাহনির রায়ে সুপ্রিম কোর্ট স্পষ্ট করে দেয় মোট সংরক্ষণ 50% অতিক্রম করা উচিত নয় সাধারণভাবে। তাই কেন্দ্র ও বেশিরভাগ রাজ্যে এসসি 15%, এসটি 7.5%, ওবিসি 27%, মোট 49.5% কোঠা কার্যকর হয়। এটা হচ্ছে ইডব্লিউএস আসার আগে পর্যন্ত। এবার আমরা দেখব 2019 সালে 103 নম্বর সংবিধান সংশোধনীর মাধ্যমে আসা ইডব্লিউএস, অর্থাৎ ইকোনমিক্যালি উইকার সেকশন রিজার্ভেশন। এটা কিভাবে এবং কেন চালু হলো? আর্টিকেল 15 এবং 16 এ নতুন ক্লজ 6 যুক্ত করা হলো। এখানে অন্য সংরক্ষিত শ্রেণী যেমন এসসি এসটি ওবিসি এইগুলিকে বাদ দিয়ে যারা অর্থনৈতিকভাবে দুর্বল সেই সমস্ত শ্রেণীর অর্থাৎ সাধারণ শ্রেণীর জন্য বিশেষভাবে ব্যবস্থা করা হলো, অর্থাৎ 10% কোঠা ব্যবস্থা করা হলো। কিভাবে এলো সেটা একটু দেখে নিই। জানুয়ারি 2019-এ অতি দ্রুত এই যে সংবিধান সংশোধনী সেটা সংসদে পাশ হয়ে যায়। ইনফ্যাক্ট একদিনে লোকসভা এবং পরদিনে রাজ্যসভাতে পাশ হয়ে যায়। পরবর্তীকালে এটি কিছু সমালোচনার উদ্ভব ঘটায়। ইডব্লিউএস কোঠার মধ্যে কিছু বিতর্ক দেখা যায়। যেমন আমরা দেখতে পাবো ইডব্লিউএস কে যুক্ত করলে মোট সংরক্ষণের সীমা 50% অতিক্রম করে মোটামুটি 60%-এর মতো হয়ে গেছে। তো এখন আরেকটা জিনিস লক্ষ্য করি, এসসি এসটি ওবিসি এদেরকে এই কোঠা থেকে বাদ দেওয়ায় অনেকে আবার এটিকে আপার কাস্ট কোঠা বলে অভিহিত করেছেন। তো তবুও 2022 সালে সুপ্রিম কোর্ট 3-2 বিভাজনে ইডব্লিউএস কোঠাকে সাংবিধানিকভাবে বৈধ বলে রায় দিয়েছেন। এবার আমরা দেখব সমকালীন পরিস্থিতিতে সবচেয়ে দরিদ্রের জন্য ন্যায্য সংরক্ষণের মডেল এবং এগুলোর উদাহরণও দেখব। তো বর্তমানে সংরক্ষণ নীতিতে নানা সংস্কারের ভাবনায় আসছে যাতে সর্বাধিক দরিদ্র ও বঞ্চিতরা আসল সুবিধাভোগী হন। তো প্রথম আমরা দেখব ক্রিমি লেয়ারের ব্যবস্থা। 2 নম্বর দেখব সাব কোঠা ফর মোস্ট ব্যাকওয়ার্ড ক্লাসেস। অনেক রাজ্য তাদের ওবিসি এসটি কোঠা ভেঙে
সবচেয়ে পিছিয়ে পড়া অংশের জন্য আলাদা সাব কোটা রেখেছেন। উদাহরণস্বরূপ বিহার মডেল 1970 সালে মুখ্যমন্ত্রী কর্পূরী ঠাকুর ওবিসি কোটার মধ্যে 18% অত্যন্ত পিছিয়ে পড়া জাতি ইবিসি যেমন মুচি, ধোবি, নাপিত প্রভৃতি এবং ওবিসি এর ক্ষেত্রে বা ওবিসি মহিলাদের জন্য 3% আলাদা সংরক্ষণ চালু হয়। আবার হরিয়ানায় ওবিসি কে ভাগ করে ওবিসি এ 11%, ওবিসি বি 6% আর ওবিসি সি 6% ভাগ করা আছে। আবার মহারাষ্ট্রে বিশেষ পিছিয়ে পড়া শ্রেণী এসবিসি ও বিভিন্ন নোমাডিক ট্রাইবের আলাদা কোঠা রাখা আছে। আবার আমরা যদি পাঞ্জাবে দেখি, পাঞ্জাবে এসসিদের মধ্যেও আগে বাল্মীকিদের অগ্রাধিকার নীতি ছিল, এই ধরনের ভেতরে ভাগ করে দেওয়ার ফলে খুব গরিব ও অবহেলিত সম্প্রদায় নিশ্চিত অংশ পায়। আবার ইডব্লিউএস কোঠা 2019 সালে চালু হয় 10% ইডব্লিউএস সংরক্ষণের কথা বলে। সাধারণত এটা দরিদ্র শ্রেণীদের জন্য ডিজাইন করা। এর আওতায় যে কেউ, যদি এসসি এসটি ওবিসি এরা বাদ দিয়ে যে কেউ পরিবারের বার্ষিক আয় 8 লক্ষের নিচে হয়, তিনি শিক্ষা বা চাকরিতে এই 10% কোঠার জন্য যোগ্য। আবার তারপরে দেখবো ডেপ্রিভিয়েশন পয়েন্টস মডেল, বা বিভিন্ন জায়গায় ডেপ্রাইভড মানে যারা বঞ্চিত তাদেরকে কিছু কিছু পয়েন্ট দিয়ে দেওয়া হয় বিভিন্ন পরীক্ষায় বা আরো অন্যান্য কোথাও। রিসেন্টলি দিল্লিতে করা হয়েছিল। তো এটাও একটা মডেল। এখানে একটা লক্ষণীয় দৃষ্টান্ত রয়েছে। সম্প্রতি প্রকাশিত রোহিণী কমিশনের ডেটা অনুযায়ী কেন্দ্রীয় ওবিসি কোঠার 97% সুবিধা মাত্র 95% জাত পেয়েছে, আর 37% ওবিসি উপগোষ্ঠী শূন্য সুবিধা পেয়েছে, অর্থাৎ কোনো সুবিধাই পায়নি। এই আলোচনাকে আমি জীবন্ত রাখতে চাই, তাই আশা করব আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্ট সেকশনে জানাবেন। আমি আপনাদের জন্য কয়েকটা প্রশ্ন রেখেছি। 1 নম্বর প্রশ্ন, সংরক্ষণ নীতিতে আপনার মতে কি সংস্কার সবচেয়ে বেশি জরুরি? ক্রিমি লেয়ার আরো কঠোর করা উচিত, নাকি ইকোনমিক ক্রাইটেরিয়া বেশি প্রাধান্য পাওয়া উচিত? দ্বিতীয় প্রশ্ন, আপনি কি মনে করেন যে সংরক্ষণ ব্যবস্থার কি কোনো একটা নির্দিষ্ট সময়সীমা থাকা উচিত, যেমন 25 বছর ধাপে ধাপে এটি উঠে যাবে, নাকি যতদিন সামাজিক বৈষম্য থাকবে ততদিন চলা উচিত? 3 নম্বর প্রশ্ন, মেরিট ভার্সেস সোশ্যাল জাস্টিস, এই বিতর্কে আপনি কোন পাশে থাকবেন? আপনি কি ভাবেন সংরক্ষণ মেধাকে কি ক্ষতিগ্রস্ত করছে, নাকি সংরক্ষণ ছাড়া প্রকৃত মেরিট প্রতিষ্ঠা অসম্ভব? এরপরেই বাস্তব থেকে আমি আরেকটা কথা তুলে ধরেছি। আপনি সত্যি করে বলুন তো, সংরক্ষণ কি আসলে সমাজের সবচেয়ে বেশি দরিদ্রের কাছে পৌঁছচ্ছে, নাকি কেউ বসে বসে এটার বাড়তি সুবিধা নিয়ে যাচ্ছে? আপনার কি মনে হয়? ভিডিওটি যদি জ্ঞানবর্ধক মনে হয় তাহলে অবশ্যই লাইক করবেন। আপনার একটি লাইক আমাদের পরিশ্রমকে স্বীকৃতি দেয়।